দেশের সম্পদ ধ্বংসকারীদের বিচার দেশবাসীকে করতে হবে। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী। সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী। জানালেন কাদের নাশকতায় জড়িতদের প্রতিরোধের আহ্বান। কারফিউ শিথিল করায় আগের চেহারায় ফিরছে রাজধানী। বিভিন্ন সড়কে তীব্র যানজট, বন্ধ মেট্রো রেল, বিপাকে কর্মজীবীরা। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহন, বিভিন্ন জেলায় লঞ্চ চলাচল শুরু। কর্তৃপক্ষের ঘোষণার পরও যাত্রা করতে পারেনি ট্রেন। এবং 21শে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ মাহবুবুল হক আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। আন্দোলনের নামে দেশের সম্পদ নষ্টকারীদের বিচার দেশবাসীকে করতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন পরিদর্শন করে একথা বলেন তিনি। দেশের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত 16 বছরে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। কোটা আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণার পর থেকেই সুযোগ নিতে শুরু করে দুষ্কৃতকারীরা। পরিকল্পিতভাবে রাজধানী সহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় তারা। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ডাটা সেন্টার, মেট্রো স্টেশন, সরকারি বিভিন্ন দপ্তর সহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। বৃহস্পতিবার সকালে হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকার প্রধান। মাত্র 15 বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি, কি না করেছি মানুষের জন্য, যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে। প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে, যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এই দেশে হলো। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো, তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। এর আগে বুধবার 23 দেশের রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করান পররাষ্ট্রমন্ত্রী। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, ছাত্রদের উপর ভর করে বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করার পায়তারা করছে। বলেন, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। আমরা বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে তাদের উপর চালানো সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সব সময় সমর্থন করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে সক্ষম হোক, এমনটাই মনে করে বাইডেন প্রশাসন। সহিংসতা থেকে দূরে থাকতে সবার প্রতি আহ্বানও জানান মিলার। কারফিউ শিথিল হওয়ায় আগের চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানী। অফিসগামী মানুষের চাপ বেড়েছে সড়কে। এতে বিভিন্ন এলাকায় তৈরি হয় যানজট। মেট্রো রেল বন্ধ থাকায় বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। খেটে খাওয়া মানুষদেরও পড়তে হয় চরম বিপাকে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল কয়েকদিনের সহিংসতায়
অস্থিতিশীল পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে, প্রাণ ফিরে পেয়েছে রাজধানী। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও সড়কে দেখা যায় নজিরবিহীন যানজট। মিরপুর, বিজয় সরণি, মোহাম্মদপুর, পল্টন এলাকার প্রধান প্রধান সড়কগুলোর চিত্র এমনই। একদিকে যানজট, তার উপর গণপরিবহন না পাওয়ায় বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। জায়গা আটকানো, তো ঘুরে ঘুরে মানে অনেক ঝামেলার মধ্যে থেকে এখনো অফিসে পৌঁছাতে পারেনি। যেখানে 15 মিনিট লাগে সেখানে 3 গুণ সময় লাগতেছে, 45 মিনিটের মতো লাগতেছে আর কি। অনেকক্ষণ ধরে জ্যামে বিশাল ভোগান্তি হচ্ছে। আমি শেওড়াপাড়া থেকে রওনা দিছি সকাল 10:30টায়। এখান থেকে আপনার আগারগাঁও আমি জ্যামে পড়লাম, আগারগাঁ থেকে এখানে হেঁটে আসতে হচ্ছে। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তি যেন তুঙ্গে। এলিভেটেড এক্সপ্রেসের জন্য বন্ধ হওয়ার কারণে গাড়ির চাপটা বেশি বেড়ে গেছে। উপরে দিয়ে গাড়ি গেলে তো নিচের চাপটা কম থাকতো। মেট্রো রেল না থাকার কারণে তো অবশ্যই পায়ে হেঁটে যাওয়া লাগতেছে। আর বাইরে তো বললাম উবার পাঠাও, গাড়ি আসলে অনেক শর্ট। শুধু কি যাত্রী, ভোগান্তি পোহাচ্ছেন রিক্সা, সিএনজি ও বাস চালকরাও। ভোগান্তি ঠিক পাই না, খ্যাপ নাই, রাস্তাঘাটে আবার খুব অসুবিধা। যাত্রী পাইতেছি না, ঘুরে গেতাছি, তার মধ্যে যাত্রীও কম, যাত্রী তো আগের মতো না, জ্যাম জট। এই কদিন জাম জম না ছিল, তার না আমাদের মতন মানুষ খেটে খাওয়ার মতন অনেক কষ্ট। এই গোটা দিন গাড়ি চালালে 150 টাকা আমাদের হয় না। সড়কের ট্রাফিক ব্যবস্থা দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান নগরবাসীর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর শাহবাগের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মাজহুল ইসলাম। চলমান কারফিউ শিথিল হওয়ার সাথে সাথে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, এবং রাজধানী ঢাকার যে সভাপতি যে চিত্র আমরা দেখতে পাই সেই চিত্র কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। রাজধানী শাহবাগ কিন্তু গত কয়েকদিনে যান চলাচল বন্ধ থাকলেও গতকালকে থেকে কিন্তু যান চলাচল শুরু হয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি মানুষ কিন্তু তাদের প্রয়োজনে কিন্তু বের হচ্ছে, এবং তারা বলছেন গত কয়েকদিনের কারফিউ কিন্তু তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং অনেক বিশেষ করে যারা ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যারা বলছেন যে তাদেরকে কিন্তু বাধ্য হয়েই বের হতে হয়েছে। সরকার যে কারফিউ চলমান রেখেছে পরিস্থিতি বিবেচনায় সেই কারফিউ তুলে দিলে কিন্তু তাদের জন্য সেটা খুবই ভালো হয়, এবং তারা বলছেন যে সবার সাথে আলোচনা করেই তারা সেই কারফিউ শিথিল করবে। তবে তারা যেটি বলছেন, এই যে মানুষের জীবনে এক ধরনের অসুবিধা হচ্ছিল, সরকার সিদ্ধান্ত নিয়ে সেটি আবার গাড়ি বা সব ধরনের যান চলাচলের সুযোগ করে দিয়েছেন, এতে কিন্তু তারা খুশি, এবং তারা বলছেন যে এই ধরনের কারফিউ যত দ্রুত তুলে নেওয়া হবে সেটি কিন্তু তাদের জন্য ভালো। এবং আরেকটি বিষয় আপনাকে জানাই রাখি, কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রবিন্দু যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই ঢুকছেন প্রয়োজনের জন্য তাদেরকে কিন্তু নানা ধরনের তল্লাশির মুখে পড়তে হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যতগুলো রাস্তা রয়েছে সবগুলো রাস্তায় কিন্তু বন্ধ। এবং বিশ্ববিদ্যালয়ের যদিও গতকালকে থেকে কর্মচারীরা কিছুটা সময়ের জন্য তারা অফিসে আসছেন এবং কাজ করে চলেও যাচ্ছেন, এবং তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এখন পুরোপুরি নিরাপদ চাদরে ঢাকা। এবং বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে সব কিছু স্বাভাবিক আছে, এবং সব কিছুর বিবেচনা করে বিশ্ববিদ্যালয় যত দ্রুত খুলে দেওয়া হবে। এবং আশপাশের শাহবাগের আশপাশের যে ব্যবসা প্রতিষ্ঠানের যারা ব্যবসা করেন তারা বলছেন এই কারফিউ কিন্তু তাদের অনেক ক্ষতি হয়েছে, এবং তারা সরকারের কাছে আহ্বান জানাবেন এই কারফিউ যেন দ্রুত তুলে নেওয়া হয়, এবং সব কিছু বিবেচনায় যদি তারা স্বাভাবিকভাবে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারেন তাহলে গত কয়েকদিনে তাদের যে ক্ষতি হয়েছে হয়তোবা তারা সেটা কাটিয়ে উঠতে পারবেন। এখানে পাশেই কিন্তু শাহবাগের সবচেয়ে বড় জিনিস সেটা ফুলের দোকান। এই ফুলের দোকানগুলোতে কিন্তু আমরা অনেক দোকান বন্ধ করে দেখেছি, এবং ক্রেতা না থাকার কারণে কিন্তু তারা অলস সময় কাটাচ্ছেন। এবং সবার যে প্রত্যাশা, এই জনজীবনে যে স্বস্তি ফিরতে শুরু করেছে, এই স্বস্তি স্বাভাবিকভাবে আগামী দিনগুলোতে থাকবে, এবং জনগণের যানবাহনের নিরাপত্তা করে সরকার আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এবং সব কিছু স্বাভাবিক হবে এমনটি কিন্তু তাদের প্রত্যাশা। তবে গত কয়েকদিনে গাড়ি চলাচল একবারে বন্ধ থাকলেও গতকালকে থেকে কিন্তু আমরা দেখেছি যে রাজধানী ঢাকা সহ দূরপাল্লার বিভিন্ন বাস চলাচল করছে, এবং মানুষও কিন্তু রাস্তায় বের হয়েছেন তাদের বিভিন্ন কাজকর্মের জন্য। এবং এখন পর্যন্ত যে পরিবেশ আছে, বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল আছে, সেই শিথিলের মধ্যে কিন্তু মানুষ তাদের প্রয়োজনীয় কাজকর্মগুলো করে নিচ্ছেন, এবং তাদের দাবি যে সরকার দ্রুতই এই কারফিউর অবসান ঘটাবে, এবং মানুষ পুরোপুরি গত সপ্তাহে যেভাবে জীবনযাপন করেছে এভাবেই তারা জীবনযাপন করবে এবং তারা চলাফেরা করবে, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা দেখছিলাম শাহবাগের পরিস্থিতি, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজহুল ইসলাম।
কারফিউয়ের ষষ্ঠ দিনে অনেকটাই স্বাভাবিক সারা দেশের জনজীবন। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহন। এদিকে ভোলা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ঘোষণার পরও আজ শুরু করা যায়নি খুলনা নারায়ণগঞ্জে ট্রেন চলাচল। খুলেছে অফিস, আদালত, দোকানপাট। সবখানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কারফিউয়ের ষষ্ঠ দিনে অনেকটাই স্বাভাবিক জনজীবন। কারফিউ শিথিল থাকায় সড়কে চলছে সব ধরনের যানবাহন, খুলেছে নিত্যপণ্যের দোকান, সড়কে মানুষের চলাচলও বেড়েছে। সীমিত আকারে চলছে অফিস আদালতের কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকে কারফিউ শিথিল থাকায় প্রাণ ফিরেছে দক্ষিণাঞ্চলের বরিশালে। রূপাতলী ও নথুল্লাবাদ টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। স্থবিরতা কাটিয়ে চলছে অফিস, আদালত, শিল্প কারখানা। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিযুক্ত হয়েছে। আমাদের বরিশাল মহানগরীতে অত্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে। টানা 6 দিন পর ভোলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে, ছাড়ছে দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের লঞ্চও। কুষ্টিয়ায় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় বেড়েছে যান ও জন চলাচল। এমন ভীতিকর সময় আর ফিরতে চান না সাধারণ মানুষ। আমি চাই না আর এই ধরনের কোনো কিছু আমাদের মাঝে আসুক। হতে পারে যে জনজীবন বিপর্যস্ত অবস্থায় রয়েছে, কারণ আমরা দেখছি শহরে দোকানপাট খুলছে না, ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ে খুলনা নগরী। দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও এখনো বন্ধ ট্রেন যাত্রা। নগরীর শিববাড়ি মোড়, পিকচার প্যালেস সহ গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সকাল থেকে খুলেছে সব কারখানা। বিভিন্ন সড়ক মহাসড়কে 3 চাকার অটোরিকশা ছিল চোখে পড়ার মতো। তবে আজও চালু হয়নি ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন চলাচল। রাস্তাতে আমরা দেখতেই পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি তো কম। সরকারের কাছে যেটা চাওয়া আছে বলতে আমরা সবাই তো সুস্থভাবে ভালোভাবে চলাচল করতে চাইতেছি, এটাই তো আমাদের সবার চিন্তা। কারফিউ শিথিল থাকায় ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম ফেনীর বাজার। তবে পণ্যের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। এদিকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে অংশটুকু আমাদের এই ফেনীর যে অংশটুকু, সেটা আমরা শুরু থেকেই আমরা নির্বিঘ্ন এবং নিরাপদ রাখতে সমর্থ হয়েছি। দূরে কিনতে পারি নাই, আজকে আসছি, সব কিছু পণ্যের অনেক বেশি দাম। বাজারে তেমন একটা মানুষজন দেখা যাচ্ছে না, তো আমরা আশা করব দেশের সার্বিক পরিস্থিতি ঠিক হয়ে আমরা আবার স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবো। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে এমনটাই আশা করছে সাধারণ মানুষ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘোষণা দিলেও টাঙ্গাইলে এখনো শুরু হয়নি ট্রেন চলাচল। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আতিক রহমান। ধন্যবাদ। আপনি জানেন যে দেশ স্বাভাবিক অবস্থা ফিরলেও ট্রেন চলাচল কিন্তু এখনো বন্ধ রয়েছে, এবং আপনি জানেন যে কোটা আন্দোলন সহিংসতা ঘিরে গত 18 জুলাই এই একের পর এক কিন্তু ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ, এবং যাত্রী এবং ট্রেন সম্পদ নিরাপত্তার কথা ভেবে আসলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে ট্রেন কবে নাগাদ চালু হবে সেটি কিন্তু এখন কর্তৃপক্ষ বলতে পারছেন না, কারণ অধিকাংশই এই ট্রেন কিন্তু যে ইন্টারনেট মাধ্যমে কিন্তু আসলে টিকিট বিক্রি করা হয়, এবং যেহেতু ইন্টারনেট কিন্তু এখন পর্যন্ত আসলে পুরোদমে কিন্তু চলমান না থাকায় এবং বন্ধ থাকার কারণে কিন্তু আসলে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় একটু সময় লাগতে পারে। এবং আপনি দেখবেন যে আমি রয়েছি টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব অঞ্চলে স্টেশনে, এবং এখানে কিন্তু অনেকটাই যাত্রী এবং ট্রেন পুরোটাই কিন্তু ফাঁকা রয়েছে, এবং অনেক যাত্রী আসলে আসলেও তারা কিন্তু ট্রেন না চলার কারণে কিন্তু তারা ভিন্ন যানবাহনে কিন্তু তারা তাদের গন্তব্য স্থলে যাচ্ছেন। এবং আসলে প্রতিদিন এই ট্রেন যে বন্ধ রয়েছে, বন্ধের কারণে কিন্তু প্রায় 4 কোটি টাকার উপরে কিন্তু লোকসান গুনতে হচ্ছে রেল কর্তৃপক্ষ। এবং আজ কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে যে ট্রেন আসলে কবে নাগাদ
স্বাভাবিক হবে সেটির বিষয় কিন্তু আজকে সিদ্ধান্ত জানাবেন। তবে আসলে এখন পর্যন্ত আসলে অনেক ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে কিন্তু রয়েছে, যেখান থেকে আসলে কোনো ধরনের ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি। আমরা একজনের সাথে কথা বলবো, এখানকার স্টেশন মাস্টারের কাছ থেকে জানবো যে কি অবস্থা, আসলে আপনাদের কাছে কোনো সিদ্ধান্ত আছে কিনা। ধন্যবাদ। এখনো আমাদের কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি এবং আমরা ওইরকম নির্দেশনা পাইনি, যার কারণে ট্রেন চলাচল এখনো বন্ধ অব্যাহত আছে। এখন তাদের নির্দেশনা পেলে আবার আগের মতন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ। তবে আসলে তাদের কাছেও নির্দেশনা নেই কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে। দর্শক, টাঙ্গাইলে এখনো শুরু হয়নি ট্রেন চলাচল, এই বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী আতিক রহমানের কাছ থেকে। এক সপ্তাহ ধরে চলা অস্থিরতায় স্থবির হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। গেল 5 দিনে এ বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি নেমেছে অর্ধেকে, কমেছে রপ্তানি আয়। ব্যবসায়ীরা জানান, গেল কয়েকদিনে নামমাত্র মাছ ও সিমেন্ট ছাড়া রপ্তানি হয়নি অন্য কোনো পণ্য। সহকর্মী মেহেদী নূর পরশের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। প্রাণচাঞ্চল্যে ভরা দেশের ব্যস্ততম স্থলবন্দর আখাউড়ায় এক সপ্তাহ ধরে নেই কোনো ব্যস্ততা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও অস্থিতিশীলতায় নেমেছে স্থবিরতা। স্বাভাবিক সময়ে এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় $2 লাখ মূল্যের হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক পণ্য ও ফার্নিচার সহ অন্তত 15 থেকে 20 ধরনের পণ্য রপ্তানি হতো ভারতে। দেশ জুড়ে কারফিউ ও চলমান অস্থিরতায় গেল 5 দিনে এ বন্দর দিয়ে ভারতে গেছে নামমাত্র পণ্য। ইন্টারনেট না থাকায় 20 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত ম্যানুয়ালি তথ্য লিপিবদ্ধ করে রপ্তানি হয় 53 টন মাছ ও 70 টন সিমেন্ট। এতে রপ্তানি আয় এসেছে প্রায় 1,65,00,000 টাকা, যা স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকেরও কম। আগে এই বন্দর দিয়া ট্রাক অনেক গাড়ি গেছে, আর এখন বর্তমানে আমরা 2-3 মাসের গাড়ি শুধু আসতেছি। 4-5 দিন ধরে তো আমাদের এই যেখান থেকে ম্যানুফ্যাকচারার তারা যেখান থেকে মালটা আসলে লুট দিবে সেখান থেকে তো সেরকম পরিস্থিতি হচ্ছে না যে তারা মালটা লুট করবে। আন্দোলনের পর থেকে আমাদের ব্যবসা প্রায় স্থবির হয়ে গেছে, আমাদের এখানে ব্যবসা নেই। C&F অ্যাসোসিয়েশনের নেতারা জানান, বিভিন্ন এলাকা থেকে বন্দরে পৌঁছাতে পারেনি রপ্তানি পণ্যবাহী গাড়ি, তাই কমেছে রপ্তানি। সার্বিক পরিস্থিতির জন্য মালই বন্দরে আনতে পারতেছে না। মালের যেমন 15-20টা পণ্য আমরা মোটামুটি এক্সপোর্ট করি, তো এগুলা তো আনতে পারতেছে না, বন্দরে এসে পৌঁছতে পারতেছে না, মালও যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলেই পুরোদমে শুরু হবে আমদানি রপ্তানি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুর আরো থাকছে। গাজা যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে নতুন জোট গড়তে চায় ইসরায়েল। ক্যাপিটাল হিলের বাইরে বিক্ষোভ, অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান। বিএনপির 7 আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ 1 আগস্ট সকালে প্রধান বিচারপতির আপিল বেঞ্চ আদেশের এদিন ধার্য করেন। অভিযোগ ওঠা আইনজীবীরা হলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল A.J. মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, ব্যারিস্টার রুহুল কুদুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট গাজী মোহাম্মদ কামরুল ইসলাম সজল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থী এ 7 আইনজীবীকে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে বলেন আপিল বিভাগ। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় পুড়লেও সম্প্রতি পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ঘুরে দাঁড়িয়েছে চা শিল্প। নতুন কুড়িতে ভরে উঠেছে চা বাগান। পরিবেশ অনুকূলে থাকলে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে বেশি পাতা উত্তোলন করতে পারায় শ্রমিকদের আয় বেড়েছে প্রায় দ্বিগুণ। সহকর্মী আমির হামজার তথ্য চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। দৃষ্টি জুড়ে শুধুই চা বাগানের সবুজ শ্যামল চিরচেনা রূপ। 2টি পাতা আর 1টি কুড়িতে ভরে উঠেছে বাগান। পরম যত্নে পাতা তুলছেন শ্রমিকেরা। চলতি বছর সারা দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 10,80,00,000 কেজি ধরা হলেও মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তবে মে মাসের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বাগানগুলোতে 30% পর্যন্ত উৎপাদন বেড়েছে।
পর্যাপ্ত বৃষ্টিপাতে উৎপাদন বাড়ার সাথে সাথে বেড়েছে চায়ের গুণগত মান। আগামী 3 মাস অনুকূল পরিবেশ থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। মে মাসের শেষের দিকে থেকে জুন মাসে ভালো বৃষ্টি পাওয়ার পরের থেকে উৎপাদন অনেক বেড়ে গেছে। হবিগঞ্জের মধ্যে আমাদের বাগানে আমরা এই জুন মাসে প্রায় 4 লাখ কেজি পাতা উৎপাদন বেশি করছি। খরার একটা প্রভাব ছিল, সেই প্রভাব থেকে আমরা কাটিয়ে উঠেছি। এখন আমরা উৎপাদন লক্ষ্যে আশা করি পৌঁছতে পারবো, যদি পরবর্তী এই আবহাওয়াটা সেই রূপ থাকে, অনুকূলে থাকে। বৃষ্টিতে বাগানগুলো নতুন কুড়িতে ভরে যাওয়ায় আয় বেড়েছে শ্রমিকদের। নিয়ম অনুযায়ী 24 কেজি পাতা তোলার বিপরীতে 170 টাকা পেতেন তারা। এর অতিরিক্ত পাতা তুললে কেজি প্রতি বাড়ে 5 টাকা করে। বর্তমানে শ্রমিকরা 70 থেকে 80 কেজি করে পাতা তুলতে পারছেন। এতে তারা দৈনিক অতিরিক্ত আয় করছেন 250 টাকা পর্যন্ত। আমরা 24 কেজি দিলে আমাদের রোজ হইল 170 টাকা, আর 24 কেজির দিয়া যদি আমি বেশি দিই 10 কেজি কিংবা 12 কেজি, এটা 4 টাকা কেজি আমাদেরকে দেয়। এক্সট্রা পয়সা মানে বেশি, আমরা যেদিন আমরা টেস্ট তলব দেই না সপ্তাহে, এই যে বৃহস্পতিবারে, এই সময় আমরা বেশি টাকা পাই, এই সময় একটু আনন্দ লাগে। এখন বৃষ্টির পরে বাগান পরিবর্তন হয়েছে, বাগান সবুজ হয়েছে, পাতিও বাড়ছে, বাগানে আয়ও বাড়ছে। হবিগঞ্জ জেলায় 28টি বাগান নিয়ে গড়ে ওঠা লস্করপুর ভ্যালির 1,25 লাখ কেজির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো যা থাকছে। ফুটবলে নারীদের সাফল্য, প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে 5-1 গোলের বড় জয় পেল বাংলাদেশ, সাগরিকার হ্যাটট্রিক। 21শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল হক মারা গেছেন। বুধবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন এই শিক্ষাবিদ। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ রাজধানীর ভাটারার বাসায় আনা হবে, এরপর জানাজা শেষে নেওয়া হবে চট্টগ্রামে। শুক্রবার সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। একাধারে ভাষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক ডক্টর মাহবুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। প্রবন্ধে অবদানের জন্য তিনি 2018 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। আর গবেষণায় অবদান রাখায় বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদকে ভূষিত করে। না ফেরার দেশে পাড়ি জমালেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। দেশে নয়, দূর যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6:50 যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টোরা হাসপাতালে মারা যান এই কিংবদন্তি। বিস্তারিত আলী আফতাবের রিপোর্টে। 80 ও 90 দশকের কিশোর তরুণ শ্রোতাদের মন মাতানো চাঁদ তারা সূর্য নও তুমি, জ্বালা জ্বালা এই অন্তরে, ফিরিয়ে দাও এর মতো গানের শিল্পী ও দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ আর নেই। বৃহস্পতিবার বাংলাদেশ সময় 6:50 তিনি মারা যান। তার বয়স হয়েছিল 63 বছর। জানা যায় 20 জুলাই ভার্জিনিয়ার একটি কনসার্টে গান করার কথা ছিল শাফিন আহমেদের, কিন্তু তার হার্ট অ্যাটাক হলে শো বাতিল করা হয়। সেদিনই হাসপাতালে নেওয়া হয় শাফিন আহমেদকে, পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে, কিন্তু আর বাঁচানো যায়নি। গানের ভ্রমণের দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে ভারাক্রান্ত সঙ্গীত শিল্পী নকিব খান। আমি আসলে সকালে ঘুম থেকে উঠেই তখনই হঠাৎ করে মোবাইলটা খুলে দেখি টেক্সট মেসেজ, আমাদের বন্ধুরা টেক্সট মেসেজ করেছে, আমাদের ব্যান্ডের অনেকে, যে এরকম সিচুয়েশন। আমি তো বিশ্বাসই করতে পারিনি। তো সকালকে তো আমি সবাইকে একটু ফোন করে চেষ্টা করলাম, তো অনেকে পাইনি। তারপরে হঠাৎ করে আমরা ওই বাম্বার একটা আছে, সে কনফার্ম করেছে। সো আমি আসলে আমার ভাষায় প্রকাশ করতে পারছি না, ইটস আনবিলিভেবল, রিয়েলি শকড। তো সকাল থেকে আসলে মনটা এত খারাপ, মানে ভাষায় প্রকাশ করার মতো না কি। আমরা একসাথে মিউজিক করতাম, একসাথে স্টেজে বাজিয়েছি, আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু। এইভাবে এত অকালে চলে যাবে আমরা ভাবতে পারিনি। বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের দুই মহারথী সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ নিজেই ছিলেন বেস গিটারিস্ট, সুরকার ও গায়ক। 1961 সালের 14 ফেব্রুয়ারি তার জন্ম।
পারিবারিক ঐতিহ্যের কারণে ছোটবেলা থেকে গানের আবহে বেড়ে ওঠেন শাফিন। বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত আর মায়ের কাছে নজরুল সঙ্গীত শিখেন। বড় ভাই হামিম আহমেদ সহ ইংল্যান্ডে পড়তে গিয়ে পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে সাক্ষ্য হয় শাফিনের। শুরু হয় ব্যান্ড সঙ্গীতের যাত্রা। এমনই শখের বসে 1979 সালে তারা গড়ে তোলেন ব্যান্ড দল মাইলস। প্রথমে কয়েক বছর তারা 5 তারকা হোটেলে ইংলিশ গান গাইতেন। পরে মাইলস বাংলা গানের প্রথম অ্যালবাম প্রকাশ করেন 1982 সালে। এই অ্যালবাম জনপ্রিয়তার পর বিটিভির বিভিন্ন গানের অনুষ্ঠানে দেখা যেত মাইলসকে। ধীরে ধীরে মাইলস দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দলে পরিণত হয়। মাইলসের সঙ্গে 3 দশকের পথ চলা সমাপ্তি টেনে 2010 সালের জানুয়ারি মাসে বেরিয়ে আসেন শাফিন আহমেদ। তবে তার সঙ্গীত যাত্রা থেমে থাকেনি। সোলো ক্যারিয়ারে শুরু থেকে নতুন নতুন গান উপহার দিতে থাকেন শাফিন আহমেদ। পরে তিনি গড়ে তোলেন নিজের ব্যান্ড দল ভয়েস অফ মাইলস। গানের পাশাপাশি মাঝে কিছুদিন রাজনীতিও করেছেন শাফিন আহমেদ। জাতীয় পার্টির হয়ে ঢাকা সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনে অংশ নিয়েছিলেন। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান পদও পেয়েছিলেন। চলতি বছর প্রকাশিত হয় তার জীবন গ্রন্থ পথিকার। আলী আফতাব, দেশ টিভি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন জোট গড়তে চায় ইসরায়েল, যার নাম হতে পারে আব্রাহাম জোট। স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুর ভাষণ চলাকালে ক্যাপিটলের বাইরে জড়ো হয়ে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানায় হাজারো বিক্ষোভকারীরা। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। গাজায় যুদ্ধ বন্ধের আগেই যুদ্ধের পরে কি করবেন তা নিয়ে ব্যস্ত নেতানিয়াহু। এবার মধ্যপ্রাচ্যে নতুন জোট গড়তে চায় ইসরায়েল। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া এক ভাষণে এই আহ্বান জানান তিনি। ভাষণে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন জোট গড়তে পারে, যার নাম হতে পারে আব্রাহাম জোট। সেই সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলোকে এ জোটে যুক্ত হওয়ার আহ্বানও জানান। Would be a natural extension of the groundbreaking Abraham Accords. আমি যে নতুন জোটের কথা ভাবছি তা হবে আব্রাহাম অ্যাকর্ডের সম্প্রসারণ। এটি ইসরায়েল এবং কিছু আরব দেশের মধ্যে শান্তি স্থাপন করেছিল। এর সাথে মিল রেখে নতুন এই জোটের নাম দিতে চায় আব্রাহাম জোট। I think we should call it the Abraham Alliance. গাজায় চলমান যুদ্ধ জিইয়ে রাখতে ইসরায়েলকে সহায়তা করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানান তিনি। এদিকে ইসরায়েলকে দ্রুত মার্কিন সামরিক সহায়তা গাজা যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। তবে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কিছু বলেননি তিনি। Give us the tools and we'll finish the job. এক পর্যায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধী ও গণহত্যায় দায়ী করে প্ল্যাকার্ড দেখান 2 ডেমোক্র্যাট নেতা। এছাড়া বেশ কিছু ডেমোক্র্যাট নেতা এই ভাষণে যোগ দেননি। এদিকে নেতানিয়াহু যখন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন, তখন ওয়াশিংটনে ক্যাপিটল ভবনের বাইরে হাজারো মানুষ বিক্ষোভে যোগ দেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান তারা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 5 জন। সোমবার অঙ্গরাজ্যটির উইলসন কাউন্টিতে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, উদ্ধার করে মরদেহগুলো। একাধিক যানবাহনের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয় গণমাধ্যম। প্রাণহানির কারণ সম্পর্কে এখনই স্পষ্ট কিছু জানায়নি পুলিশ, তবে এ নিয়ে তদন্ত চলছে।